আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্যামব্রিয়ান কলেজের আইসিটির ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত সুলতানা টুম্পা, প্রভাষক আইসিটি, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। তো চলো শিক্ষার্থীরা, আজকের ক্লাস শুরু করা যাক। বরাবরের মতোই ক্লাসের শুরুতে আমরা কিছু ছবি দেখে নিই। যেহেতু আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়ছি, তো দ্বিতীয় অধ্যায়ে আমাদের নেটওয়ার্কিং নিয়ে অনেক পড়া হয়েছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটি ছবি দেখছি, যেখানে দেখা যাচ্ছে বিশাল একটি এরিয়াতে কতগুলো ভবন যোগাযোগ করছে। কিছু তরঙ্গের মাধ্যমে তারা সংযুক্ত, তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে একটি সুবিশাল এলাকাব্যাপী। আর আরেকটি ছবিতে আমরা আমাদের জনপ্রিয় কিছু পরিচিত চিহ্ন দেখতে পাচ্ছি, আর এই চিহ্নগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তো তোমরা কি বুঝতে পারছো এই ছবিগুলো দেখে যে আজকে ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমস বা তারবিহীন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা যে বিভিন্ন প্রযুক্তিগুলো ব্যবহার করি তাদের সম্পর্কে জানাটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আজকের পাঠ শেষে তোমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমস সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা যাচাই করতে পারবে, ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই টেকনোলজিগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তো চলো শিক্ষার্থীরা, প্রথমে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি সেই ধারণাটা লাভ করি। আমরা জানি যে তারবিহীনভাবে যদি আমাদেরকে যোগাযোগ করতে হয় বা কতগুলো ডিভাইসের মধ্যে যদি তারবিহীনভাবে যোগাযোগ আমরা স্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রয়োজন হয়। এই তরঙ্গের নামগুলো আমরা জেনেছিলাম আমাদের বিগত ক্লাসে। একটি হচ্ছে বেতার তরঙ্গ, একটি হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ, একটি হচ্ছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি। এই তরঙ্গগুলো ব্যবহার করে আমরা ডেটার আদান প্রদান করতে সক্ষম হই, যেটা আমরা বিগত ক্লাসে পড়েছিলাম। তাহলে আজকে আমরা দেখব এই তরঙ্গগুলোকে কাজে লাগিয়ে যে বিভিন্ন টেকনোলজি আমরা ব্যবহার করি সেগুলো কেমন, বা টেকনোলজিগুলো কিভাবে কাজ করে, সুবিধা অসুবিধাগুলো বা কোথায়, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো একাধিক ডিভাইসের মধ্যে যদি কোনো ফিজিক্যাল সংযোগ না থাকে, মানে সরাসরিভাবে তারা যদি তার মাধ্যম দিয়ে সংযুক্ত না হয়, তখন সেভাবে ডেটা ট্রান্সফার করার পদ্ধতির নামই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। আর ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ডিভাইসসমূহকে সরাসরি সংযুক্ত থাকতে হয় না, সেটা তো বোঝাই যাচ্ছে। আরেকটি হচ্ছে এই সিস্টেমের সাহায্যে আমরা বিশেষ করে রিমোট কন্ট্রোল অথবা কিবোর্ড, ওয়্যারলেস কিবোর্ড, মাউস, স্পিকার, মাইক্রোফোন ইত্যাদি ডিভাইসের কাজগুলো করতে পারি, অথবা অনেক সময় অনেক দূরবর্তী ডিভাইসের মধ্যেও ডেটা প্রেরণ করতে পারি তরঙ্গগুলোর সাহায্যে বা এই ডিভাইসগুলোর সাহায্যে। তো আমাদের সামনে একটু দেখে নেওয়া যাক যে আসলে আমাদের চারপাশে কি কি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমগুলো প্রচলিত আছে, যেগুলো হয়তো দেখা যাবে তোমরা নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহার করছো, কারণ টেকনোলজির বিভিন্ন সুবিধা কিন্তু আমরা সবাই কম বেশি নিচ্ছি। তো দেখা যাচ্ছে টেলিভিশন ও রেডিও সম্প্রচারেও ওয়্যারলেস কমিউনিকেশনের একটা ভূমিকা থাকছে বলে দেখা যাচ্ছে। স্যাটেলাইট যোগাযোগ, স্যাটেলাইট থেকে প্রেরিত তরঙ্গগুলো আমাদের যে ট্রান্সিভার মানে ট্রান্সমিটার ও রিসিভার দ্বারা গৃহীত হওয়ার যে ব্যাপারগুলো, সেখানেও কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের একটা ভূমিকা আছে। এরপর আমরা বলতে পারি রাডার যোগাযোগ, মোবাইল কমিউনিকেশন। আমরা মোবাইল কমিউনিকেশন পড়েছি আরেকটি ক্লাসে, সেখানে আমরা দেখেছি যে একটি মোবাইলের সাথে আরেকটি মোবাইলের ডেটা আদান প্রদানের ক্ষেত্রে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করি, আর সেখানেও কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে একটা ভূমিকা রাখছে। এছাড়া আমরা জিপিএসের নাম বলতে পারি, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা দিয়ে আমরা কোনো একটি স্থানের দূরত্ব, পজিশন বা ভৌগোলিক অবস্থান খুব সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি। এরপর দেখা যাচ্ছে আরএফআইডি বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সিস্টেম। কিছু কিছু ডিভাইস আছে যেগুলো দিয়ে আমরা স্বল্প দূরত্বে তারবিহীনভাবে যোগাযোগ স্থাপন করতে সক্ষম। বিভিন্ন অফিসে নিজেদের মধ্যে একটি কাছাকাছির যোগাযোগ স্থাপন করতে আরএফআইডি বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আমরা ব্যবহার করে থাকি। এছাড়া আরও কিছু ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের নাম দেখা যাচ্ছে, যেমন ইনফ্রারেড যোগাযোগ। তোমাদের যে বাসায় টিভি রিমোট কন্ট্রোলগুলো, ওগুলো এক ধরনের ইনফ্রারেডের উদাহরণ। আছে ব্লুটুথ, আছে পেজিং, একটা আছে কর্ডলেস ফোন।
এছাড়া আমাদের আরও কিছু দৈনন্দিন ব্যাপারের সাথে সম্পৃক্ত কিছু সিস্টেমকে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ফেলতে পারি। পাশে দেখা যাচ্ছে একটি কল সেন্টারের বিভিন্ন সদস্য আর তাদের বিভিন্ন যে মানুষজন তাদের সাথে যোগাযোগের জন্য বা তাদের ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে যোগাযোগের জন্য আমরা পেজিং সিস্টেম ব্যবহার করছি। সেটাই কিন্তু এখানে পেজিং উদাহরণ হিসেবে দিচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের। এছাড়া ওয়াইফাই, ইনফ্রারেড সব মিলিয়ে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ভূমিকা আসলে বলতে পারি যে আমাদের বর্তমান জীবনের সাথে একটি অপরিহার্য অংশ হিসেবে আমরা বলতে পারি। তো দেখা যাক যে এতগুলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মধ্যে প্রধান প্রধান কয়েকটির নাম আজকের ক্লাসে আমরা জানতে পারি কিনা। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আমরা যখন তারবিহীনভাবে কোনো একটি নেটওয়ার্ক সিস্টেমে সংযুক্ত হতে যাব, আমাদের একটি অ্যাক্সেস পয়েন্টের প্রয়োজন হবে। মানে আমরা যখন নেটওয়ার্কটির একজন সদস্য হতে যাব তখন আমাদের এমন একটি জায়গাতে যেতে হবে যেখানে আমি ওই নেটওয়ার্কের একটি নোড হিসেবে বিবেচিত হব বা আমার ডিভাইসটি সংযুক্ত হবে। তো সেই অ্যাক্সেস পয়েন্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করার জন্য দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট আমরা দেখি। একটি হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, আরেকটি হচ্ছে হটস্পট। মোবাইল নেটওয়ার্ক যেটা হচ্ছে আমাদের বিভিন্ন মোবাইল ফোন কোম্পানিগুলো আমাদেরকে তারা একটি নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করে আমাদেরকে ওই নেটওয়ার্ক ব্যবস্থায় সামিল হওয়ার মতো কিছু সেবা প্রদান করে। আমরা তাদের সাবস্ক্রিপশন গ্রহণ করে বা নির্দিষ্ট টাকার বিনিময়ে তাদের এই নেটওয়ার্ক সেবাটা গ্রহণ করতে পারি। তাদের অ্যাক্সেস পয়েন্টের সদস্য হতে হলে আমাকে তাদের গৃহীত সেবাটা গ্রহণ করতে হলে কিছু নির্দিষ্ট ব্যবস্থা আমাকে মেনে চলতে হবে, যে অ্যাক্সেস পয়েন্টটাকে আমরা মোবাইল নেটওয়ার্ক বলছি। আরেকটি বলছে হটস্পট। হটস্পট এমন একটি জায়গা যে জায়গায় আমরা যদি প্রবেশ করি তাহলে আমরা বলতে পারবো যে যেখানে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে একটি নেটওয়ার্ক সিস্টেমের সদস্য হওয়ার মতো সুবিধা আছে। তো হটস্পট ব্যবহার করে যে সকল প্রযুক্তির সুবিধা আমরা নিতে পারবো সেই প্রযুক্তিগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। যেমন 1 নম্বর ব্লুটুথ। হটস্পট এলাকা বা একটি নির্দিষ্ট রেঞ্জের এলাকায় প্রবেশ করে আমরা ব্লুটুথ নামক একটি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সাহায্য নিতে পারি। 2 নাম্বার হচ্ছে ওয়াইফাই, আর 3 নাম্বার হচ্ছে ওয়াইম্যাক্স। তো আজকের ক্লাসে আমরা এই তিনটি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে একটি বিস্তারিত আলোচনা দেখতে চাই। প্রথমে আমাদের সামনে এসছে ব্লুটুথ, আর ব্লুটুথের এই চিহ্নটি আমরা সবাই আমাদের মোবাইলে, ল্যাপটপে বা যে কোনো পার্সোনাল ডিভাইসে দেখে থাকি। এই চিহ্নটা, এই চিহ্নের সাহায্যে দেখা যাচ্ছে কতগুলো ডিভাইসকে খুব সহজে সংযুক্ত করা গেছে। তো ব্লুটুথ সম্পর্কে আমাদের কি কি জানার আছে দেখা যাক। প্রথমত, ব্লুটুথ ডিভাইসের সাহায্যে আমরা একটি স্বল্প দূরত্বের নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে পারি, যাকে আমরা WPAN বলছি। মানে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারবিহীনভাবে সংযুক্ত একটি প্যান নেটওয়ার্ক। এর কাভারেজ এরিয়াটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারবিহীনভাবে সংযুক্ত কতগুলো ডিভাইস 10 থেকে 100 মিটার দূরত্বের মধ্যে থাকলে আমরা সেটাকে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত করার একটা পসিবিলিটি আছে। দূরত্ব বেশি হলে ব্লুটুথের কার্যকারিতাটা কিছুটা কমে যায়। আর সাধারণত বর্তমানে যে সকল পার্সোনাল ডিভাইসগুলো আছে সেই সকল ডিভাইসে ব্লুটুথটি বিল্ট ইন অবস্থায় থাকে। আর সর্বপ্রথম 1994 সালে সনি এরিকসন তারা ব্লুটুথের উদ্ভাবন করে। এরপর থেকে আমাদের মোবাইল বা পার্সোনাল ডিভাইসগুলোতে ব্লুটুথ নামক একটি ডিভাইস বিল্ট ইন অবস্থায় দেখতে পাওয়া যায়। তারপর আমাদের সামনে একটি লোকের ছবি দেখা যাচ্ছে, ওনার নাম হচ্ছে ডেনমার্কের রাজা হেরাল্ড ব্লুটুথ। ওনার নাম অনুযায়ী এই ডিভাইসের নামটি ব্লুটুথ দেওয়া হয়েছে। তার নামের আদ্যক্ষরগুলোকে সংযুক্ত করেই আমরা ব্লুটুথের চিহ্নটি পেয়েছি। আর ব্লুটুথ ডিভাইসটি যেহেতু WPAN তৈরি করতে পারে, এই আমাদের সংগঠিত নেটওয়ার্কগুলোকে একটি IEEE নামক একটি সংস্থা কিছু স্ট্যান্ডার্ডে বিভক্ত করে বা স্ট্যান্ডার্ড প্রদান করে। সেই হিসাবে WPAN এর সাথে সম্পৃক্ত যে প্রযুক্তিগুলো তাদেরকে আমরা একটি স্ট্যান্ডার্ডে ফেলি। স্ট্যান্ডার্ডটি হচ্ছে 802.15, আর ব্লুটুথের ক্ষেত্রে সেটি 15 এর পরে আরেকটি 0.1 সহ আমরা এটাকে ব্লুটুথ বলে সংজ্ঞায়িত করতে পারি। তো ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15.1। এক্ষেত্রে IEEE একটি ফুল মিনিং আছে, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং।
তো যাই হোক, এরপর আমরা দেখি যে ব্লুটুথ কি পরিমাণ কম্পাঙ্ক ব্যবহার করে। যেহেতু তারবিহীন যোগাযোগ, তার মানে হচ্ছে এক্ষেত্রে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটি ব্যাপার আছে, আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ফ্রিকোয়েন্সিটা কত সেটা আমাদেরকে দেখতে হবে। তো ব্লুটুথ সাধারণত 2.4 গিগাহার্টজ রেঞ্জের একটি রেডিও ওয়েভ ব্যবহার করে, যেটা আসলে খুব বেশি দূরত্বে যেতে পারে না, যেটা আমরা আগেই বলেছি। আর এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1 Mbps। এখানে আমরা আরেকটি ক্লাসে আমাদের ডেটা ট্রান্সফার রেটের এককগুলো নিয়ে ধারণা পেয়েছিলাম আমরা, যেটা দেখা যাচ্ছে Mbps। আমরা বলতে পারি মেগা বিট পার সেকেন্ড। ছোট হাতের বি বলতে মেগা বিট বোঝায়, আর বড় হাতের বি বললে মেগাবাইট বোঝায়, যেটা আমাদের অন্য আরেকটি ক্লাসে আমরা আলোচনা করেছি। আর ডেটা ট্রান্সমিশন মোড হাফ ডুপ্লেক্স মোডের। আর হাফ ডুপ্লেক্স মোডের মিনিং হচ্ছে একটি ডিভাইস আর অন্য ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের দিকটা সাধারণত অ্যাট এ টাইম দুই দিকেই হতে পারে না। প্রথমে সেন্ডার থেকে রিসিভার, দেন রিসিভার থেকে পুনরায় সেন্ডার, যেটা একই সময়ে আদান প্রদান সম্ভব নয়, যেটা আমাদের হাফ ডুপ্লেক্স মোডের একটা মূলনীতি ছিল। এইটা ব্লুটুথ মেনটেন করে। তার মানে ব্লুটুথের আদান প্রদানে ডেটা প্রথমত একদিকে প্রবাহিত হয়, সেখানে প্রবাহ শেষ হলে পুনরায় অপোজিট দিকে প্রবাহিত হওয়ার একটা ব্যাপার আছে। ব্লুটুথ সম্পর্কে আমাদের আরেকটু কিছু জানার জন্য আরেকটি চিত্র আমরা খেয়াল করি। দেখা যাচ্ছে আমাদের সামনে একটি বৃত্তাকার চিত্র দেখা যাচ্ছে, যেখানে কতগুলো নোড আছে। নোডগুলোতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটি মাস্টার নোড। যখন আমরা একটি ব্লুটুথের নেটওয়ার্ক তৈরি করতে যাব, নেটওয়ার্কটা যে নোড দিয়ে শুরু হবে সে নোডটাকেই আমরা বলতে পারি মাস্টার নোড। যেমন এখানে বৃত্তাকার অঞ্চলগুলোতে একটি মাস্টার নোড দেখা যাচ্ছে। সেই মাস্টার নোডের অধীনে কতগুলো এক বা একাধিক আরও কিছু নোড সংযুক্ত হয়ে একটি নেটওয়ার্ক গঠন হতে পারে। আর এই নেটওয়ার্কগুলোকে আমরা বলি পিকোনেট। এখানে একটি মাস্টার নোড আর কয়েকটি স্লেভ নোড সম্মিলিতভাবে যে নেটওয়ার্কটি গঠন করছে, সেই নেটওয়ার্কটিকে আমরা বলতে পারবো পিকোনেট। আমাদেরকে মনে রাখতে হবে তাহলে যে ব্লুটুথ দ্বারা গঠিত নেটওয়ার্কদেরকে আমরা পিকোনেট নামে ডাকতে পারি। আর পিকোনেট স্থাপনের সূচনা যে নোট করবে তাকেই আমরা মাস্টার নোট বলবো। আর প্রতিটি ডিভাইস একটি একক পিকোনেটের মধ্যে আরও 60টি ডিভাইসের সাথে একই সাথে যুক্ত হতে পারে। তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটি পিকোনেটে মাস্টার নোডের সাথে সর্বোচ্চ 60টি সক্রিয় স্লেভ নোড থাকতে পারবে, এর চেয়ে বেশি সক্রিয় স্লেভ নোড থাকা সম্ভব না। আরেকটি চিত্র আমরা খেয়াল করি একইভাবে, যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি পিকোনেট যেটাকে বলা হচ্ছে পিকোনেট 1, আরেকটি পিকোনেট যেটাকে বলা হচ্ছে পিকোনেট 2। দেখা যাচ্ছে এই দুটি পিকোনেটের একটি স্লেভ নোড পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে। সেক্ষেত্রে এই পরস্পর দুটি পিকোনেটকে সংযুক্তকারী এই স্ল্যাব নোডটাকে বলা হবে ব্রিজ। আর দুটো পিকোনেট একত্রিত হয়ে যে নেটওয়ার্কটা গঠন করলো সেটাকে বলা হবে স্ক্যাটার নেট। আর এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এক বা একাধিক পিকোনেট একত্রিত হয়ে আর তাদেরকে একত্র করার জন্য আমাদের মধ্যবর্তী একটি স্ল্যাব নোডের প্রয়োজন হচ্ছে। তো এই স্ক্যাটার নেটগুলো সাধারণত একত্রিত হয়ে ডেটা আদান প্রদানের কাজ করে। তবে এক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে একটি ডিভাইস আরেকটি ডিভাইস অ্যাট এ টাইম যোগাযোগ স্থাপন করতে পারবে। সাধারণত একই সময় অনেকগুলো ডিভাইসের মধ্যে সংযুক্তটা সম্ভব হয় না ব্লুটুথের ক্ষেত্রে। এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ব্লুটুথ সম্পর্কে আমরা এত কিছু জানার পরে যদি একটু কম্পেয়ার করি যে আসলে এই ডিভাইসের সুবিধা অসুবিধাগুলো কোথায়, প্রথমত সুবিধাগুলো যদি দেখি, দামে সস্তা একটি ডিভাইস, সেজন্যই আমাদের পার্সোনাল ডিভাইসগুলোতে এটি বিল্ট ইন অবস্থায় থাকে। যে কোনো কম দামি ডিভাইসে এটা আমরা দেখতে পাই। আর সাধারণত বিনামূল্যে আমরা এটা ব্যবহার করতে পারি। ইনস্টল করাটা খুবই সহজ, আর তারবিহীনভাবে যোগাযোগ করার কারণে খুব সহজেই আদান প্রদানটা করা যায়। তার মাধ্যমের মতো বহনযোগ্যতাটা এতটা কঠিন নয়। তবে অসুবিধাগুলো হচ্ছে এটার এরিয়া কাভারেজটা কিছুটা কম, খুব বেশি দূরত্বে ডেটা আমরা প্রেরণ করতে পারি না, আর গতিও কিছুটা ধীর গতির অন্যদের তুলনায়। তো এক্ষেত্রে আমরা ব্লুটুথ কোথায় কোথায় ব্যবহার করি আমরা এটা সবাই কম বেশি জানি, যে আমাদের বিভিন্ন ব্লুটুথ সাপোর্টেড ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে আমরা ফাইলের আদান প্রদান করতে পারি, বিভিন্ন তথ্যের আদান প্রদান করতে পারি। এছাড়া
কম্পিউটার, মোবাইল ফোন বা যে কোনো তারবিহীন যোগাযোগে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে আমরা ব্লুটুথ ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের জিপিএস রিসিভার, মেডিকেল সেক্টরের বিভিন্ন ডিভাইসের মধ্যে, হেলথ সেন্সর বিভিন্ন ডিভাইসের মধ্যে আমরা ব্লুটুথের ব্যাপারটা দেখি। এছাড়া ব্লুটুথ হেডফোন বা ব্লুটুথ মাইক্রোফোন, ব্লুটুথ কিবোর্ড, ব্লুটুথ মাউস, এগুলো কিন্তু আমাদের সবারই এখন নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির মতো, এগুলো আমরা সবাই চিনি। তো শর্ট রেঞ্জের ডেটা প্রেরণে ব্লুটুথ একটি খুবই উপকারী ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এটা বলে আমরা ব্লুটুথের ব্যাপার থেকে বের হয়ে আসতে পারি। আমাদের সামনে নেক্সট যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের নাম এসেছে, দেখা যাচ্ছে যে সেই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কতগুলো ডিভাইস, যারা একদম পার্সোনাল ডিভাইস হবে তা না, একটি ইন্টারনেট বা হটস্পট এরিয়া রেঞ্জের মধ্যে কতগুলো ডিভাইসকে সংযুক্ত অবস্থায় দেখা যাচ্ছে, তারবিহীনভাবে যোগাযোগও করছে দেখা যাচ্ছে। তবে ব্লুটুথের চেয়ে তারা আরেকটু বেশি এরিয়া রেঞ্জের মধ্যে আছে বলে মনে হচ্ছে। তখন ওই ধরনের সংযুক্ততাটা বা ওই প্রযুক্তিটাকে আমরা নাম দিতে পারি ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডালিটি। তো ওয়্যারলেস ফিডালিটির ক্ষেত্রে বা ওয়াইফাইয়ের ক্ষেত্রে আমরা যে নেটওয়ার্কটা তৈরি করব, সেই নেটওয়ার্কটা তেমন বেশি শর্ট রেঞ্জের নয়, ব্লুটুথের চেয়ে কিছুটা এরিয়া রেঞ্জ বেশি আছে। তো এর জন্য আমরা বলতে পারি যে এটি দ্বারা আমরা WLAN প্রযুক্তি গঠন করতে পারছি, মানে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক গঠন করতে পারছি। লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা বুঝি যে 100 মিটারের চেয়ে বেশি 1 কিলোমিটার বা সর্বোচ্চ 2 কিলোমিটার এরিয়া রেঞ্জের মধ্যে যে নেটওয়ার্কগুলো হয় সেগুলো হচ্ছে ল্যান নেটওয়ার্ক। তো এক্ষেত্রে আমাদের ওয়্যারলেস বা তারবিহীনভাবে ল্যান নেটওয়ার্ক গঠনে ওয়াইফাইয়ের একটা ভূমিকা আছে। সাধারণত একটি ভবন ইনডোরের ক্ষেত্রে যেটা দূরত্ব 32 মিটারের মধ্যে বলা যায়, আর আউটডোরের ক্ষেত্রে যেটাকে আমরা 95 মিটারের মতো এলাকা বলতে পারি বা তার চেয়ে কিছুটা কম বেশিও হতে পারে, এই ধরনের সংযুক্ততাটা আমরা ওয়াইফাই দিয়ে করতে পারি। এছাড়া ওয়াইফাই এনাবল যে কোনো ডিভাইস, ওয়াইফাই এনাবল ডিভাইস বলতে আমরা কি বুঝবো, আমাদের বিভিন্ন স্মার্টফোনগুলো, আমাদের পিসিগুলো, আমাদের যে নিজস্ব ল্যাপটপ, পিসি, ট্যাব ইত্যাদি বিভিন্ন ডিভাইস যেখানে ওয়াইফাই সাপোর্ট করে, এরকম এনাবল যে কোনো ডিভাইস দিয়ে আমরা ওয়াইফাইভাবে সংযুক্ত হতে পারি যে কোনো অ্যাক্সেস পয়েন্টে গিয়ে। নেটওয়ার্ক অ্যাক্সেস আছে বা হটস্পট আছে ওরকম কোনো একটি এলাকায় গিয়ে ওয়াইফাই ডিভাইসের সাহায্যে আমরা ওই নেটওয়ার্কের একজন সদস্য বলে বিবেচিত হতে পারবো। তো দেখা যাক ওয়াইফাইয়ের কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। এক্ষেত্রে IEEE সংস্থা ওয়াইফাইকে একটি স্ট্যান্ডার্ডাইজ করেছে, সেটি হচ্ছে 802.11। তবে ভার্সন ভেদে এই 11-এর পরে কিছু বর্ণমালাও যুক্ত হয়, যেমন 802.11b আবার 802.11g। এটি হচ্ছে সাধারণত ওয়াইফাইয়ের ক্ষেত্রে একটি কমন স্ট্যান্ডার্ড। আবার আমরা যদি বলি যে কি তরঙ্গ ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা রেডিও তরঙ্গের নাম বলতে পারবো, রেডিও ওয়েভ, যেটা ব্লুটুথেও ব্যবহার হয়েছিল, ওয়াইফাইতেও ব্যবহার হচ্ছে। বেতার তরঙ্গ কাজে লাগিয়ে আমরা এক্ষেত্রে ওয়াইফাইয়ের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারি। আর এক্ষেত্রেও এর ডেটা ট্রান্সমিশন মোডটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, তার মানে দিকের ব্যাপারটা ব্লুটুথের মতোই অনেকটা। ফাইল শেয়ারিং অ্যাট এ টাইম দুটি নোডের মধ্যে হয় না, এক এক সময়ে এক এক প্রান্তে ডেটা প্রবাহ হয়। আর ওয়াইফাইয়ের সুবিধা বলতে গেলে অনেক সুবিধার কথা এখানে চলে আসছে, যেটা হচ্ছে এটা ব্যবহার করা খুবই সহজ। একাধিক কম্পিউটারের মধ্যে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। একটি নির্দিষ্ট এলাকায় অনেকগুলো ডিভাইসকে আমরা নেটওয়ার্কভুক্ত করে ফেলতে পারি এই প্রযুক্তির মাধ্যমে। এছাড়া কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না। তবে এই কথাটি পুরোপুরি সঠিক নয়, কারণ একটি নির্দিষ্ট এলাকায় যখন আমি ওয়াইফাই টেকনোলজি ইউজ করতে যাব, তখন সেই ওয়াইফাই টেকনোলজি যিনি মালিকানাধীন তার অনুমোদনের প্রয়োজন আছে, বাকি আর কোনো কর্তৃপক্ষের কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না। এছাড়া আমরা সহজেই নেটওয়ার্কের পরিধি বাড়াতে পারি। আমাদের হটস্পট জোনকে বাড়ানোর মতো যথেষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করে আমরা চাইলে নেটওয়ার্কের পরিধি বাড়াতে পারি। যেমন এক্ষেত্রে একটি শক্তিশালী রাউটার বা শক্তিশালী ব্রিজ এক্ষেত্রে আমাদেরকে হেল্প করতে পারে। আর ওয়াইফাই সাধারণত ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করার জন্য বাকি যে কোনো তার মাধ্যম থেকে অনেকটা সস্তা পড়ে, কারণ তার মাধ্যম দিয়ে যোগাযোগ করাটা অনেকটা দামি হয়ে যায়। কেবলের সংযোগ দেওয়া, কানেক্টর ইন্টারফেস প্রদান করা, এগুলো কিন্তু যথেষ্ট ব্যয়বহুল প্লাস অনেক ঝক্কি ঝামেলাপূর্ণ। সেই হিসাবে ওয়াইফাই দিয়ে ব্যবহার করাটা কিন্তু অনেকটাই সহজ। তো তারপরও কিছু অসুবিধা থেকেই যাচ্ছে। অসুবিধাগুলো হচ্ছে এটার এরিয়া রেঞ্জও সীমাবদ্ধ, আমি খুব বেশি দূরত্ব পর্যন্ত এই নেটওয়ার্কটাকে বিস্তৃত করতে পারবো না। দক্ষতা ও গতিও তুলনামূলকভাবে কম।
ওয়াইম্যাক্সের তুলনায়। আর এছাড়া অন্যান্য স্ট্যান্ডার্ড যারা আছে, অন্যান্য যারা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আছে তাদের সাথে তুলনা করলে বিদ্যুৎ খরচটা কিছুটা বেশি হয়। আর একটা ওয়াইফাই জোনে যখন ডেটার আদান প্রদান ঘটে সেক্ষেত্রে প্রতিবন্ধকতাটা খুব সহজেই তৈরি হয়, মানে ট্রাফিক বা ডেটা ট্রাফিকটা খুব বেশি পরিলক্ষিত হয় ওয়াইফাইয়ের ক্ষেত্রে। আর নিরাপত্তা ঝুঁকি থেকে যাচ্ছে, যেমন আমরা যদি কোনো হটস্পট জোনে গিয়ে ওয়াইফাই ব্যবহার করতে যাই ডেটার আদান প্রদানের সময়, সেটার কোনো মনিটরিং থাকছে না, সেক্ষেত্রে নিরাপত্তার একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। আর গুণগত মানের নিশ্চয়তা সেই ওয়াইফাই জোন আমাকে দিবে না, তো এক্ষেত্রে এটাও একটা বড় প্রতিবন্ধকতা। আর অনুমোদিত ব্যক্তি, আমি যখন একটি ওয়াইফাই জোন তৈরি করব বা আমি যখন অ্যাডমিনিস্ট্রেটর হব একটি নেটওয়ার্কের, তখন আমি সেটা নিয়ন্ত্রণ করাটা অনেকটাই ভাগ্যের ব্যাপার হয়ে যাবে, কারণ এক্ষেত্রে আমার নেটওয়ার্কে অ্যাক্সেস করার মতো অনেকেই পারবে, যে হচ্ছে আমার যেহেতু অ্যাক্সেস পয়েন্টটা নিয়ন্ত্রণের কোনো সুবিধা নেই, সেক্ষেত্রে যে কেউই আমার নেটওয়ার্কে অ্যাক্সেস নেওয়ার একটা ঝুঁকি থেকে যাচ্ছে। তো সর্বশেষ আমাদের আরেকটি নেটওয়ার্ক টেকনোলজি সম্পর্কে ধারণা নেওয়া যাক। এক্ষেত্রে আমরা একটি চিত্রে দেখতে পাচ্ছি যে কিছু টাওয়ার দেখা যাচ্ছে, টাওয়ার টু টাওয়ার তরঙ্গ ট্রান্সমিট হচ্ছে, রিসিভ হচ্ছে ডিভাইসগুলোর মধ্যে। দেখা যাচ্ছে অনেক দূরবর্তী স্থানে ব্যবহৃত ডিভাইসগুলো সেই টাওয়ার থেকে সিগন্যাল রিসিভ করতে পারছে। তাহলে এটা ওয়াইফাই আর ব্লুটুথের মতো লিমিটেড এরিয়ার মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা একটি বিস্তৃত এলাকার। তাহলে এটার নাম আমরা কি দিতে পারি? এটার নাম হচ্ছে ওয়াইম্যাক্স বা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, যেখানে আগের দুটি ডিভাইসে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করেছিলাম, এখন আমরা আরেকটু বেশি ফ্রিকোয়েন্সির একটি তরঙ্গের কাছে যাচ্ছি, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ। মাইক্রোওয়েভ তরঙ্গর মাধ্যমে অ্যাক্সেস পয়েন্টে প্রবেশ করে যদি ডেটার আদান প্রদান করি, তখন সেই প্রযুক্তির নামই হবে ওয়াইম্যাক্স। এক্ষেত্রে আমাদের একটি অ্যাক্সেস পয়েন্ট থাকবে যেটি টাওয়ার টু টাওয়ার যোগাযোগে সক্ষম। এছাড়া এর মাধ্যমে তৈরিকৃত নেটওয়ার্ককে আমরা রাখতে পারবো WMAN বা ওয়্যারলেস ম্যান প্রযুক্তি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বললেও সেক্ষেত্রে আমরা বেশ বিস্তৃত একটা এলাকাকে কল্পনা করে নিতে পারি। তো ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে আমরা উচ্চগতির ব্রডব্যান্ড সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, যেমন বিশেষ করে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিরা আছে তারা বিভিন্ন ওয়াইম্যাক্স টাওয়ার স্থাপনের মাধ্যমে আমাদেরকে নেটওয়ার্ক সুবিধা দিয়ে থাকে। আমরা তাদের একটি টাওয়ারের অন্তর্গত হয়ে বা একটি ওয়াইম্যাক্স টাওয়ারের অন্তর্গত হয়ে কিন্তু তাদের একটি ওয়্যারলেস কমিউনিকেশনের সুবিধা আমরা নিতে পারি। তো এক্ষেত্রে ওয়াইম্যাক্সের বৈশিষ্ট্য বরাবরের মতো, যেটা ব্লুটুথে ছিল স্ট্যান্ডার্ড 802.15, ওয়াইফাইতে ছিল 802.11, এক্ষেত্রে ওয়াইম্যাক্সে সেটা হচ্ছে IEEE 802.16, যেগুলো আমাদেরকে পরীক্ষার জন্য মনে রাখতে হবে। আর এর ডেটা ট্রান্সমিশন রেট যদি বলতে হয়, আমরা বলতে পারি যে 70 Mbps বা এটা 100 Mbps পর্যন্ত সর্বোচ্চ পাওয়া যেতে পারে। এরপর এই প্রযুক্তিতে মাইক্রোওয়েভ ব্যবহার হচ্ছে, আর একমাত্র এক্ষেত্রেই আমরা ডেটা ট্রান্সমিশন মোড হিসেবে ফুল ডুপ্লেক্স পদ্ধতির নাম বলতে পারছি। তো ওয়াইম্যাক্সের সুবিধা কোথায়? অনেকগুলো সুবিধার নাম এখানে আমার সামনে আসবে, তাই আমি প্রত্যেকটির বিশদ বর্ণনায় যাচ্ছি না। আমরা সোজা সাপটাভাবে যেগুলো বলতে পারি যে এর এরিয়া রেঞ্জটা অনেক বিস্তৃত, 10 কিলোমিটার থেকে 60 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এ আমাকে ইন্টারনেট সেবা প্রদানে সক্ষম। এছাড়া আমরা ওয়াইম্যাক্স প্রযুক্তিকে লাইসেন্সযুক্ত বা লাইসেন্সবিহীন দুইটা ক্যাটাগরিতে ফেলতে পারি। সরকার কর্তৃক প্রদত্ত যদি হয় বা কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের আওতায় থেকে যদি ওয়াইম্যাক্স টাওয়ারের সুবিধা গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের লাইসেন্সযুক্ত। আবার যদি একটি পাবলিক ওয়াইম্যাক্স টাওয়ারের অন্তর্গত আমরা থাকি, সেটাকে আমরা লাইসেন্সবিহীনও বলতে পারবো। আর এটা দিয়ে আমরা অনেক প্রত্যন্ত এলাকায়ও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সক্ষম হব। এটি কোয়ালিটি অফ সার্ভিসের নিশ্চয়তা দেয়, যেটা ওয়াইফাই দেয়নি। ওয়াইফাইয়ের ক্ষেত্রে নিরাপত্তার বিশাল একটা ঝুঁকি ছিল, যেটা ওয়াইম্যাক্সের ক্ষেত্রে নেই। আর তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তির সেবাগুলো আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি ওয়াইম্যাক্সের মাধ্যমে। আর ওয়াইম্যাক্স রিসিভার থেকে একটি ডিভাইসে প্রেরিত সিগন্যাল আদান প্রদানটা খুবই সহজ ওয়াইফাইয়ের তুলনায়। ওয়াইম্যাক্সে এই সুবিধাটা ভালো পাওয়া যায়। তবে যেটা অসুবিধা থাকছে যে একটি বেজ স্টেশন স্থাপনের প্রয়োজন হচ্ছে। ব্যক্তিগতভাবে এই ধরনের নেটওয়ার্ক গঠন করাটা পসিবল না। এটা একটি প্রতিষ্ঠান বা একটি দেশের
সরকারের পক্ষ থেকে হতে হবে এই ধরনের একটি নেটওয়ার্কের ব্যাপার। আর এছাড়া রক্ষণাবেক্ষণের খরচটা প্রচুর ব্যয়বহুল কিছুটা বাকিদের তুলনায়, তবে গুণগত মান চিন্তা করলে ব্যয়বহুলটাকে ইগনোর করা যায়। আর এছাড়া আমাদের একটি টাওয়ার যেহেতু অনেকগুলো ডিভাইসকে মেনটেন করছে, তো এক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট এরিয়ার ডিভাইসের সংখ্যা যদি অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করাটা একটু কষ্টকর হয়ে যায়। আর আমরা যদি কিছু তার মাধ্যমের সাথে তুলনা করি, বিশেষ করে ফাইবার অপটিক কেবলের সাথে বা কোএক্সিয়াল কেবলের সাথে, সেই হিসেবে পোর্টেবিলিটিটা অনেক বেশি। এটা পোর্টেবল, বাট তারপরও ডেটা রেটের তুলনায় একটি তার মাধ্যমের ডেটা রেট আর একটি ওয়াইম্যাক্স টাওয়ারের ডেটা রেট তুলনা করলে সেটা অনেক কম হয় তার মাধ্যমের তুলনায়। আর সাধারণত যদি আবহাওয়ার কোনো প্রতিকূলতা থাকে, সেক্ষেত্রে এইটা একটু ধীরগতির আরও বেশি হয়ে পড়ে। এমনিতেই সেটা তার মাধ্যমে তুলনায় ধীরগতির, তার উপর আবহাওয়াটা এক্ষেত্রে একটা বড় ফ্যাক্ট। যেহেতু মাইক্রোওয়েভ তরঙ্গ বাধা প্রতিবন্ধকতা এড়িয়ে চলতে পারে না, এজন্য এর আবহাওয়ার সাথে খুব ভালো একটা সংযোগ আছে। তো যাই হোক শিক্ষার্থীরা, এতক্ষণে এতগুলো তারবিহীন মাধ্যম পড়ার পরে আমরা কিছু প্রশ্নের উত্তর দিতে পারি কিনা সেটা দেখতে পারি। যেমন আমাদের সামনে এসেছে, আমাদের এতক্ষণ যতগুলো প্রযুক্তি আমরা পড়লাম সেখান থেকে প্রথম প্রশ্ন, আমি বলেছিলাম যে প্রত্যেকটি প্রযুক্তির স্ট্যান্ডার্ড নাম্বারগুলো আমাদের সামনে আসতে পারে পরীক্ষায়। তো বলছে যে ওয়াইম্যাক্সের IEEE স্ট্যান্ডার্ড কত? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 802.16 আমাদের ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে যদি আমাকে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আমরা এখানে অপশনগুলো দেখে এটাকে ম্যান নেটওয়ার্ককে ফেলতে পারবো, তবে আরও অ্যাকুরেট উত্তর হচ্ছে WMAN, কারণ এগুলো ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করে। আর ব্লুটুথের মাধ্যমে তৈরিকৃত নেটওয়ার্ককে আমরা WPAN নেটওয়ার্ক নামে ডাকতে পারবো। আর এক্ষেত্রে আমি আরও একটা কথা বলে রাখি, ওয়াইফাইয়ের মাধ্যমে গঠিত নেটওয়ার্ককে আমরা WLAN নেটওয়ার্ক বলতে পারি। আর হটস্পট হচ্ছে এমন এক ধরনের তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা যেখানে আমরা কোনো একটি ডিভাইস নিয়ে গেলে বা কোনো একটি সংযুক্ত হওয়ার মতো ডিভাইস নিয়ে গেলে আমরা এখানকে ইন্টারনেট অ্যাক্সেসটা গ্রহণ করতে পারবো, এমন একটি এলাকাকেই বলা হচ্ছে হটস্পট। তো তোমরা কিছু প্রশ্ন নিজেরা পারো কিনা দেখবে যাচাই করে, সেটা হচ্ছে যে ব্লুটুথ কি, ওয়াইম্যাক্স কি, ওয়াইফাই কি, হটস্পট কি, এগুলো আমাদের পরীক্ষায় প্রচুর আসে এই ধরনের প্রশ্নগুলো। আর বাসায় কাজ করার জন্য এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেদের মধ্যে যাচাই করবে যে একটি বহুতল বিশিষ্ট ভবনে যদি 10টি কম্পিউটার থাকে বা কতগুলো কম্পিউটার থাকে, ওই কম্পিউটারগুলো যদি একটি টাওয়ারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, তাহলে ওই নেটওয়ার্কটি কেমন নেটওয়ার্ক? বলা হচ্ছে যে উনি একটি IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট নেটওয়ার্ক ব্যবস্থা গ্রহণ করছেন। আর তোমরা উদ্দীপকে এই ধরনের নাম্বারটা দেখলে বুঝে যাওয়া উচিত যে এখানে ওয়াইম্যাক্স টাওয়ারের কথা বলছে আর তোমাকে যৌক্তিকতা বিশ্লেষণ করতে বলেছে। তো এই প্রশ্নের উত্তর তুমি পারো কিনা সেটা যাচাই করে দেখবে নিজেকে। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।